হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি পার্ট 9 করেছি, আজকে পার্ট 10 করব, পেজ নাম্বার 214। দেখো কি বলেছে 214 পেজে 5 নম্বর পয়েন্টে দিয়ে দেখি। বলছে আমি রাবেয়ার বসানো বৃত্তাকার রিংগুলির অবস্থান দেখি ও কি ভাবে আছে দেখি। দেখো এখানে অনেকগুলো বৃত্ত আঁকানো আছে। এখানে কি দেওয়া আছে, একটা বৃত্ত কেন্দ্র একটাই, এই কেন্দ্রকে ঘিরে একটা বৃত্ত, আবার এই কেন্দ্রকে ঘিরে মানে দুটো বৃত্ত এঁকেছে। এখানে দেখো এর কেন্দ্রকে ঘিরে একটা বড় বৃত্ত, আবার এর কেন্দ্রকে ঘিরে একটা ছোট বৃত্ত। এখানে দুটো কেন্দ্র, এখানে একটা কেন্দ্র কিন্তু বৃত্ত হচ্ছে দুটো। এখানে একটা কেন্দ্র দিয়ে একটা বৃত্ত এঁকেছে, আবার বাইরে একটা বৃত্ত এঁকেছে। এখানে একটা কেন্দ্র করে একটা বৃত্ত এঁকেছে, কিন্তু এই বৃত্তের বাইরে একটা বিন্দু নিয়ে সেখানে আরেকটা বৃত্ত এঁকেছে। তাহলে এভাবে দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো বলেছে যে দেখছি 1 নং ছবির বৃত্তদ্বয়। এই যে 1 নং ছবির বৃত্তদ্বয়, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো একক কেন্দ্র, মানে একটা কেন্দ্র দিয়ে দুটো বৃত্ত। তাহলে এখানে কি লিখবো? একক কেন্দ্রীয়, এক কেন্দ্রীয় যেটাকে বলা হয় এক কেন্দ্রীয়। ওকে, কিন্তু 2 নং ছবিতে বৃত্তদ্বয় এক কেন্দ্রীয় নয়। অবশ্যই একটা কেন্দ্র দিয়ে দুটো বৃত্ত নয়, এর কেন্দ্র দিয়ে এটা একটা আলাদা বৃত্ত, এর কেন্দ্র দিয়ে একটা আলাদা বৃত্ত, তাহলে এটা নয়। আবার 3 নং ছবিটা তাকাও, যে ছবি বৃত্তদ্বয় পরস্পর ছেদি না হলেও, পরস্পর ছেদি না। ওকে, 3 নং ছবির বৃত্তদ্বয়, 3 নং ছবির বৃত্তদ্বয় দেখো পরস্পর ছেদ করেনি, তার জন্য হচ্ছে পরস্পর ছেদি না। তারপরে কি বলছে হলো 4 নং ছবিটা কি বলেছে? 4 নং ছবিতে বৃত্তদ্বয় মানে বৃত্ত দুটি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। দেখো এই বৃত্ত দুটি পরস্পরকে এখানে আর এখানে ছেদ করেছে। ওকে, 6 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে যে 4, আচ্ছা 5টা এখানে বলেনি। ওকে, 5 নম্বরটা কিছু বলেনি। এবার কি বলছে স্পর্শ বিন্দুতে স্পর্শক আঁকলে কি ধরনের স্পর্শক পাবো, ছবি এঁকে দেখি। ওকে, তো কি বলেছে যে কিন্তু দেখছি যে 5 ও 6, এবার দেখো 5 ও 6 চিত্রে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করেছে। অবশ্যই স্পর্শ করেছে, দেখো। ওকে, এখানে টাচ করেছে, এটাকে এখানটায় টাচ করেছে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, যা বুঝবো কিভাবে, তাহলে দেখো 6-এর পর 7 নাম্বার ছবিটা দেখো, 8 নাম্বার ছবিটার দিকে তাকাও, আর 9 নাম্বার ছবিটার দিকে তাকাও। এটা দিয়ে একটা কিন্তু আমরা উপপাদ্য করব, ইম্পর্টেন্ট উপপাদ্য। একই সমতলে, মানে একটা সমতলের উপর ও কেন্দ্রীয় এবং ও ড্যাশ কেন্দ্রীয়, একটা ও কেন্দ্রীয়, একটা হচ্ছে ও ড্যাশ কেন্দ্রীয় দুটি বৃত্তের যদি একটি ছেদবিন্দু পি হয়, মানে দেখো ছেদ করে চলে গেছে, সেটা কি পি, এবং পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকটি যদি ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তকেও ওই বিন্দুতে স্পর্শ করে, তবে বলা হবে বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। ওকে, এই যেটা স্পর্শ করেছে সেখানে আমরা কি করব? সেখানে ওই স্পর্শককে নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব। তারপরে 7 নম্বর পয়েন্ট কি বলেছে? যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেনি। 6 নম্বর পয়েন্টে বলেছে, 7 নম্বর পয়েন্টে বলছে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেনি, কিন্তু চিত্র 8 আর 9 এটা কি হয়েছে? বৃত্ত দুটিকে পরস্পরকে স্পর্শ করেছে। কেন? দেখো দুটোর স্পর্শবিন্দু একটাই, এখানে দুটো স্পর্শবিন্দু একটাই, কিন্তু এখানে পরস্পর স্পর্শ করেনি। ওকে, ক্লিয়ার? যে স্পর্শ মানে কি? এইভাবে টাচ করে চলে যাবে, দেখো টাচ করে চলে গেছে, কিন্তু এখানে তো স্পর্শ করে যাচ্ছে না, তাই না? এবার বলছে 8 নম্বর ছবিতে বৃত্তদ্বয় পরস্পরকে পি বিন্দুতে, 8 নং যে ছবি সেটা বৃত্তদ্বয় পরস্পরকে কোথায়? পি বিন্দুতে অন্তস্থভাবে, ওকে, বা অন্তঃস্পর্শ, ইন্টারনালি টাচ করেছে, যেখানে এবি হলো বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক। এবিটা হচ্ছে বৃত্তদ্বয় মানে বৃত্ত দুটির সাধারণ একটা স্পর্শক, যে এই এবিটা দুটো বৃত্তকে টাচ করে চলে গেছে। তাহলে এটা কী পাবো? অন্তস্থভাবে, মানে ভিতরের দিক থেকে। ওকে, অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ করেছে দুটোকে। আচ্ছা, এই লাইনগুলো একটু মনে রাখবে, এগুলো ধরে শর্ট কোশ্চেন আসে। আবার
9 নম্বর পয়েন্টের ছবিতে বৃত্তদ্বয় পরস্পরকে পি বিন্দুতে দেখতে পাচ্ছ, পি বিন্দুতে বহিস্থভাবে দেখো, এটারও বাইরে, এটারও কি বাইরে, ওকে, বহিস্থভাবে বা বহিঃস্পর্শ যে এক্সটার্নালি টাচ করেছে, যেখানে এ বি হলো বৃত্তদ্বয়ের কি বলেছে দেখো, যেখানে এ বিটা, এই এ থেকে যে বি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বৃত্তদ্বয়ের, এই যে এ বিটা হলো বৃত্তদ্বয়ের, এ বি হচ্ছে বৃত্তদ্বয়ের, এটা কি হবে, একটা সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, ওকে। তাহলে অন্তস্থভাবে কখন বলবো, যখন একটা বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত থাকবে, ছবি দেখে বুঝবে যে একটা বৃত্ত আছে তার ভেতরে আরেকটা বৃত্ত আছে, কেন্দ্র দুটোর কিন্তু আলাদা, তখন সেটাকে বলবো অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ। কেন কি বৃত্ত দুটো, একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত আছে তারপরে স্পর্শ হয়, তাহলে এটা অন্তস্থ বৃত্ত, অন্তস্থ স্পর্শ। আর বহিঃস্পর্শ মানে কি দুটো বৃত্ত দুপাশে কিন্তু একটা সাধারণ কি থাকবে, সাধারণ বাহু থাকবে, ওকে, বা সাধারণ স্পর্শ, সেটাকে বলবো আমরা বহিঃস্পর্শ। তাহলে মনে রাখবে বহিঃস্পর্শ মানে দুটো বৃত্ত দুপাশে, আর অন্তঃস্পর্শ মানে একটা স্পর্শের ভেতরে দুটো বৃত্ত, ওকে, এভাবে মনে রাখবে। বুঝে একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে সরলরেখাটিকে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক বা কমন টেনজেন্ট বলা হয়। এটা আমরা জানলাম যে সাধারণ বাহু কাকে বলা হয়। আমি খাতায় নানাভাবে এই বৃত্তের সাধারণ স্পর্শক ও কি পাই দেখি। দেখো ছবিগুলো ডিফারেন্ট করে এঁকেছে, যে একটা বৃত্ত এঁকেছে তার ভিতর আর একটা বৃত্ত এঁকেছে, ওকে, একটা স্পর্শক টেনেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অন্তস্থভাবে, ওকে, অন্তস্থভাবে। আর এটা কি, এটাও কিন্তু আমাদের দুটো স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা আমার কি বহিঃস্পর্শক। আচ্ছা, এইভাবে ডিফারেন্ট ছবি এঁকেছে। এই ছবিটা দেখে আমাদের কি বলছে, যে আমি খাতায় নানানভাবে দুটি বৃত্তের সাধারণ স্পর্শ আঁকি ও কি পাই দেখি। চলো এটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কি বলেছে, যে দেখছি দুটি বৃত্তের বিভিন্ন অবস্থানে কখনো একটি, দেখো কখনো কি একটি স্পর্শক, ওকে, আবার কখনো দেখো বলেছে আবার কখনো দুটি। তাহলে এই ছবিটার ক্ষেত্রে দেখো 11 নম্বর ছবি, এখানে দুটি স্পর্শক, আবার বলছে কখনো কটি স্পর্শক, তিনটি। তাহলে দেখো এই যে একটা, এখান থেকে একটা, এখান থেকে, তাহলে কটি স্পর্শক, তিনটি। আর কখনো আবার চারটি, দেখো চারটি কি করে, এই যে একটা, দুটা, তিনটা, চারটা স্পর্শক, ওকে, চারটা স্পর্শক টেনেছে পরপর। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, যে কিন্তু কখনো বলছে কিন্তু কখনো দেখছি যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি আছে, আবার কখনো সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি আছে। এই ধরনের স্পর্শকে কি বলা হয়? সাধারণ স্পর্শকের একই পাশে, ওকে, একই পাশে মানে কোনটা ছবিকে বোঝাচ্ছে, চলো আরেকবার দেখিয়ে দিই। যে একই পাশে যখন বলেছে, যে একই পাশে, দেখো যে এটা হচ্ছে একই পাশে, স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত আর স্পর্শকের বিপরীত দুপাশে স্পর্শ দুটো বৃত্ত, ওকে, সেই ক্ষেত্রে তাহলে দেখো হচ্ছে বলছে সাধারণ স্পর্শকে একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক, এগুলো মনে রাখবে, ওকে, যে সেটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। যদি এখানে ছবিটা দেখিয়ে দিই তাহলে এই ছবিটার কথা বলেছে, যে একই পাশে, আর এখানে যদি একটা স্পর্শক টানি, ওকে, তো যদি একটু ছবিটা এঁকে দিই, যে ধরুন এটা একটা বৃত্ত, আর একে আর একটা বৃত্ত এখানে ভিতরে, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র, এখানে যদি একটা স্পর্শক আঁকি, তো এটারই কথা বলেছে যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে, এই যে স্পর্শকটিকে, সেটাকে সরল সাধারণ স্পর্শক, এগুলো ধরে কোশ্চেন আসে, এগুলো মনে রাখতে হবে। এবং সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত, মানে সেটার ছবি কী হবে, যে এখানে একটা বৃত্ত, আবার এখানে একটা বৃত্ত, ওকে, আর একটা সাধারণ স্পর্শক, মানে স্পর্শকের এদিকে একটা বৃত্ত, এদিকে একটা বৃত্ত। যখন এই ছবিটা এইভাবে থাকবে, সেটাকে বলছে যে বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শটিকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তখন কি বলবো, সেটাকে তির্যক সাধারণ স্পর্শক, ওকে। তাহলে এই দুটো লাইন মনে রাখবে, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। এরপরে দেখো কি বলেছে,
এরপর বলেছে যে বুঝেছি যে 10 আর 11 ছবির স্পর্শগুলি ওকে সরল সাধারণ স্পর্শক। 10 আর 11 এই ছবির স্পর্শগুলি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে আমি ছবিটা যদি দেখাই তোমাদের, 10 আর 11 কোনটা, এই যে দেখো এখানে এটা হচ্ছে 10 নাম্বার আর এটা হচ্ছে 11 নাম্বার। দুটোই কি দেখো, দুটোরই স্পর্শক হচ্ছে কি সরল এবং সাধারণ। ওকে, এবার কি বলেছে দেখো যে কিন্তু 12 নম্বর যেটা আছে, দুটি সরল সাধারণ স্পর্শক ও একটি ড্যাশ। তাহলে কি বলেছে যে আরেকবার পরে কি বলেছে যে সরল সাধারণ স্পর্শক কিন্তু 12 নাম্বার, এই দুটি সরল সাধারণ 12-এ দুটি সরল সাধারণ স্পর্শক, আচ্ছা দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক ও একটি হচ্ছে ড্যাশ সাধারণ স্পর্শক, মানে একটি তাহলে কি হবে তির্যক, একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সেটা হচ্ছে আমার 12 নাম্বার। এটা যে দেখি যে এই নাম দেখো 12, এটা হচ্ছে 12। এখানে যে এই স্পর্শক দুটো হচ্ছে সাধারণ স্পর্শক আর এটা হচ্ছে আমার কি তির্যক স্পর্শক। ওকে, এটাই বলেছে যে দেখো যে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক ও একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আছে। আবার 13 নম্বর ছবিতে কি আছে, আমরা 13 নম্বর ছবিটা যে দেখি, ড্যাশটি সরল সাধারণ স্পর্শক ও ড্যাশটি তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা 13 নম্বর ছবিটার দিকে যে তাকাই, এই হচ্ছে আমাদের 13 নম্বর ছবি। দেখো দুটো হচ্ছে আমার কি সরল সাধারণ স্পর্শক আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক দুটো, এটা একটা আর এটা একটা। ওকে, তাহলে দুটো হচ্ছে সরল সাধারণ, দুটো হচ্ছে আমার তির্যক আর দুটো হচ্ছে সরল। তাহলে কি দাঁড়ালো যে 13 নং ছবিতে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর দুটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার নেক্সট দেখো কি বলেছে। বলছে যে কিন্তু দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শবিন্দু ও বৃত্তের কেন্দ্রে কি অবস্থান থাকবে, ছবি এঁকে যাচাই করে। কিন্তু দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, দেখুন এই বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এটা একভাবে বলা যায়। আবার একটা বৃত্তর ভেতরে আরেকটা বৃত্ত, তাহলে এটাও স্পর্শ করেছে একই জায়গায়। আবার এদিকে বড় এদিকে ছোট, আবার এদিকে ছোট এদিকে বড় করে আমি সেটাও দেখাতে পারি। 3 রকমভাবে দেখাচ্ছে। যে ছবি এঁকে দেখছি যে বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দু একই সরলরেখায় আছে। দেখো একই সরলরেখায়, তো প্রত্যেকটা কি হচ্ছে একই সরলরেখা। এই ছোট বৃত্তর কেন্দ্রে আর বড় বৃত্তের কেন্দ্রে দেখো একটা যে সরলরেখা টানে একই সরলরেখা আছে। আমি যে কোনো দুটি বৃত্ত আঁকলাম যারা পরস্পরকে স্পর্শ করেছে এবং দেখছি বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু কি সমরেখ। সমরেখ মানে একটা সরলরেখার মধ্যে রয়েছে, যেমন এ পি বি, পি তো অ্যাকচুয়ালি এটা এ পি বি, তাহলে দেখো পি বি এ, বি পি এ, তাহলে একই সরলরেখায় রয়েছে। ওকে, এবার দেখো কি বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি। ওকে, পরেরটা দেখো। এবার দেখো উপপাদ্য নম্বর 42, এটাও তোমাদের প্রিপারেশনের মধ্যে মাধ্যমিকে বোর্ডের জন্য এইটাও তোমাকে প্রিপারেশনে হাতে রাখতে হবে। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, আমাদের অবশ্যই মনে বা মুখস্থ করে রাখতে হবে। ওকে, যখন বোর্ডে এক্সাম দিতে যাবে। কি বলেছে দেখো, খুবই ইজি আছে যে যদি দুটি বৃত্ত, অনেক সময় এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়, ইউনিট তো দেয়, তোমাদের টেস্টও দেয়। বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দেখতে পাচ্ছ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির, এই যে কেন্দ্র যে দুটি আছে সংযোগ সরলরেখাংশের কি করবে উপর অবস্থিত হবে। তাহলে দেখো যে কোনো একটা ছবি নিয়ে যদি করো, এই ছবিটা ধরে নাও প্রথমে, যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো এ ও বি, এ বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে। প্রমাণ করতে হবে যে এ পি বি হচ্ছে সমরেখ। এ পি বি মানে এগুলো একটা সরলরেখা দিয়ে গিয়েছে। তোমরা এই ছবিটা দিতে পারো, নতুবা এই ছবিটা। অঙ্কন কি হলো, এ পি বিপি মানে এ থেকে পি কে যুক্ত করলাম, বি থেকে পি কে যোগ করলাম, একদম ইজি। এবার প্রমাণে কি লিখবো, যে এ কেন্দ্রীয়, দেখো এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে। লেখাটাও খুব ইজি। এবার লিখবো যে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক
আচ্ছা, অবশ্যই একটি স্পর্শক আছে যেটার নাম হচ্ছে এসটি। তাই ধরি এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের, মানে এই বৃত্তটার কথা বলেছে, যে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি, ওকে, যে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি, এ থেকে পি হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী কি, সেটা ব্যাসার্ধ, তাই না, কেন্দ্র থেকে আছে, তার মানে এটা ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে এপিটা কার উপরে লম্ব, এসটি, মানে এপি লম্ব হয়ে আছে এসটির উপরে, উল্টো টি দিয়ে বসাবো। আবার যেহেতু বি, এবার সেম ভাবে দেখে দেখে লিখবো যে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি হচ্ছে কি স্পর্শক, আর বিপিটা তাহলে কি হবে, স্পর্শ বিন্দুগামী কি, সেটা ব্যাসার্ধ। এরপরে কি বলেছে যে বিপিটা, এই বিপিটা কার উপরে লম্ব, এসটির উপরে। তাহলে আমরা লিখবো যে এপি, এই যে এ থেকে পি আর বি থেকে পি একই পি বিন্দুতে, কোথায়, পি বিন্দুতে, পি বিন্দুতে, ওকে, এসটি সরলরেখার উপর লম্ব, এসটি সরলরেখার উপর কি লম্ব হচ্ছে পি বিন্দু। তাহলে এপি আর বিপি, এপি আর বিপি একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ এপিবি হচ্ছে সমরেখ, এপিবিটা হচ্ছে সমরেখ। খুবই ইম্পর্টেন্ট, একদম ইজি উপপাদ্য একটা, ওকে, 42 নাম্বার। চলো নেক্সট পেজ। এরপরে দেখো কি বলেছে, পেজ নাম্বার 216-তে বলছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে একটির কেন্দ্র ও স্পর্শ বিন্দুগুলি সরলরেখা অপর বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। নিজে করে বলছে, যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটি, তবে এখানে বলছে যে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টির না অন্তরের সমান হবে। আরেকবার পড়ি, যদি দুটি বৃত্ত, ওকে, বহিঃস্পর্শ করে, মানে বাইরে স্পর্শ করে এরকমভাবে, তবে কেন্দ্র দুটির দূরত্ব, এই যে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যে, ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যে কি হবে বলো, অন্তর হবে না সমষ্টি হবে, অবশ্যই সমষ্টি হবে, যোগ হচ্ছে। তাহলে এখানে আমি কি লিখবো, সমষ্টি, ওকে, যেহেতু এখান থেকে এটা যোগ করে দিচ্ছি তাহলে এটা কি হবে, সমষ্টি হবে, অন্তর হবে না, অন্তর মানে তো বিয়োগ, ওকে। তাহলে পাশের চিত্রে পি কিউ, এই যে টোটাল দূরত্বটা, সেখানে কার কার যোগফল, পি এর যোগফল, পি থেকে এ, এটা তো এ, পি থেকে এ, আবার কিউ থেকে এ থেকে কিউ, তাহলে কি করলাম, যোগ করলাম, তার জন্য কি লিখবো, সমষ্টি কথাটা লিখবো, ওকে। আবার যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে, মানে এভাবে করে, এটা একটা অন্তঃস্পর্শ, মানে একটা বৃত্তর ভিতরে আরেকটা বৃত্ত, তবে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অন্তরফলের সমান হবে। দেখো এখানে বলেই দিয়েছে যে আমরা কি করব, এটা বিয়োগ করতে হবে। পাশের চিত্রে পি কিউ, যদি পি কিউ বের করতে চাই, এইটুকু অংশ বের করতে চাই, তাহলে আমাকে এপি থেকে আমাকে কি করতে হবে, টোটালটা এপি, এই যে দেখো এটা এ থেকে পি, আমাকে কি বিয়োগ করতে হবে, এ থেকে কিউ বিয়োগ করতে হবে, ওকে। তাহলে আমরা বিয়োগ করব এ কিউ, তাহলে আমি পাবো পি কিউ। দেখো এ পি থেকে আমি এ কিউ বিয়োগ করলে আমি এইটুকু পেয়ে যাবো, সেটা কি পি কিউ, ওকে। 13 নম্বর প্রয়োগটা দেখো এবার কি বলেছে, বলেছে আমি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার এবি একটি ব্যাস, এবিটা হচ্ছে এর হচ্ছে ব্যাস, এবি ব্যাসের এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করেছি। দেখো এভাবে একটা স্পর্শক, এভাবে একটা স্পর্শক, যা বৃত্ত দুটির অপর একটি টিতে, এটা পরস্পর কি টিতে অঙ্কিত স্পর্শককে, টিতে অঙ্কিত, এটা আরেকটা স্পর্শক, যথাক্রমে পি ও কিউ বিন্দুতে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে টোটাল একটা, দুটা, তিনটে স্পর্শক আছে, যেখানে এ পি ও কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পি ও কিউ মানে এই টোটালটা পি ও কিউ এটা কত, 90 ডিগ্রি হবে, ওকে। আচ্ছা কোথায় গেল আমাদের, আচ্ছা পি ও কিউ 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, এ ও বি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে, বৃত্তের উপর একটি বিন্দু টিতে অঙ্কিত স্পর্শক, টিতে অঙ্কিত একটা স্পর্শক এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এটা
পিও কিউ 90 ডিগ্রি। অঙ্কন হচ্ছে কি ও পি ও কিউ, ও থেকে পি আর ও থেকে কিউ আর ও থেকে টি কি করা হলো, যুক্ত করা হলো। প্রমাণে আসবো যে ও কেন্দ্রীয় বৃত্তে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এ ও টি বিন্দুতে অঙ্কিত, এ ও টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কি করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, যে এই স্পর্শকটা আর এই স্পর্শকটা কোথায় টাচ করলো, দুজনে মিলিত হলো পি বিন্দুতে। তাহলে পিও, পি থেকে ও, সেটা কাকে সমাদ্বিখণ্ডিত করলো, কোণ এপিটিকে, কোণ এপিটি মানে এটাকে দুভাগে ভাগ করে দিল। এর অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড কথার অর্থ হচ্ছে ভেতরের দিকে কেটেছে বাট সমানভাবে কেটেছে। ওকে, এটা বলছে নিজে প্রমাণ করে। তাহলে কোণ টিপিও, তাহলে কোণ আমার কি থাকছে, দেখো টিপিওটা কি থাকছে, কোণ টিপিও কোথায় গেল আমাদের, কোণ টিপিও টিপিও, তাহলে হাফ অফ কি হবে, কোণ এপিটি যেহেতু অর্ধেক। অনুরূপভাবে টি ও বি বিন্দু অঙ্কিত স্পর্শ দুটি, সেটা কোথায়, টি ও বি, টি ও একটা বি কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে টি কিউ, টি কিউ ও মানে এইটুক কত হবে, হাফ অফ কত হবে আমার বি কিউটি, বি কিউটি মানে এই টোটালটা হাফ হবে। এবার বলেছে যে এপি আর এখানে সমান্তরাল বি কিউ, এপি আর বি কিউটা হচ্ছে সমান্তরাল, এ থেকে পি আর বি থেকে কিউ এই দুটো সরলরেখা এখানে সমান্তরাল, যেখানে পি কিউটা হচ্ছে ভেদ করে চলে গেছে, ভেদক। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এপিটি, এপিটি প্লাস বি কিউটি, বি কিউটি, আরেকবার দেখো এপিটি বি কিউটি মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কি লিখবো যে টিপিও, টিপিও ওকে প্লাস টিকিউ, টিকিউও মানে এই কোণটা টিপিও প্লাস টিকিউ, এটা কি হবে আমার, যে দেখো টিপিও, টিপিও কোথায় বের করেছিলাম, টিপিও জায়গায় হাফ অফ কি লিখবো, এপিটি প্লাস আর আচ্ছা টিকিউর জায়গায় কত লিখবো, টিকিউর জায়গায় হাফ অফ বিকিউটি লিখলাম। ওকে, 1 নং 2 নং থেকে পাই। 1 নং 2 নং থেকে কি করেছে যে এটা দেখো এই টিপিও এপিটি জায়গায়, এপিটি জায়গায় আমি কি লিখেছি, টিপিও, টিপিও ওকে এইটুকু লিখেছে প্লাস বিকিউটি, বিকিউটি এর জায়গায় কি লিখেছে, বিকিউটির জায়গায় দেখো কি লিখেছে, টিকিউ, টিকিউ ও মানে এইটুক লেখার পর এর যে ভ্যালুগুলো আছে হাফ অফ সেটা বসেছে, যেটা হচ্ছে এপিটি আর একটা হচ্ছে হাফ অফ বিকিউটি। এবার হাফটা যদি কমন নেই তাহলে এপিটি আর বিকিউটি থাকছে। এবার এপিটি আর বিকিউটি দুজনের যোগফল কত, 180, তাহলে 180 বসিয়েছে, 2 দিয়ে ভাগ করলে সেটা 90। তাহলে আমরা কি পাচ্ছি যে কোণ পিও কিউ, পিও কিউ এর অপর কোণটি অর্থাৎ পিও কিউ, পিও কিউ এটা কত ডিগ্রি হবে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, মানে এই অ্যাঙ্গেলটা আমার কত ডিগ্রি থাকছে, 90 ডিগ্রি। এটাই প্রমাণিত করতে বলছে। ক্লিয়ার? চলো এবার নেক্সট কি বলেছে, 14 নম্বরটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলেখিত চতুর্ভুজ, একটা বৃত্তের উপর একটা চতুর্ভুজ এঁকেছে যেখানে পি আর কিউ এস এগুলোতে ছেদ করেছে, যে চতুর্ভুজ এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজ হলে প্রমাণ করি যে এ বি আর সি ডি, দেখো এ বি সি ডি প্লাস বিসি, বিসি প্লাস কী হবে তাহলে ডিএ বা এডি, এই দুটো সমান হবে, মানে এটা এটা সমান, এটা সমান, যোগফলটা সমান। প্রদত্ত হচ্ছে এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, মানে পরিবৃত্ত টাইপের একটু ধরি এ বি বিসি সিডি ডিএ, এ বি বিসি সিডি ডিএ বৃত্তটি যথাক্রমে কোথায় কোথায় ছেদ করেছে, পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এটাই। ওকে, এটা লিখেছে যে প্রমাণ, এবার লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে এএস এটার কথা বলেছে, এএস আর এপি, এ থেকে পি
এ থেকে পি দুটো কি হচ্ছে স্পর্শক, ওকে, যেখানে এএস আর এপিটা সমান হবে, এ থেকে এস যা হবে এ থেকে পি সেমই হবে, স্পর্শক সবসময় সমান হয়। অনুরূপভাবে যে বিপি আর বিকিউ, তার মানে বি থেকে পি, বি থেকে কিউ, ওকে, সেমভাবে সি থেকে কিউ, সি থেকে আর, দেখতে পাচ্ছ, ডি থেকে আর ডিএস, ডি থেকে আর ডি থেকে এস, এগুলো প্রত্যেকটা কি সমান, ওকে। এবার দেখো কি বলেছে, এবার বলেছে যে অনুরূপে না এ বি আর সিডি, তাহলে এ থেকে বি আর সি থেকে ডি, এদের দুজনের যোগফলটা কী হবে দেখো, এবি, এবি জায়গায় আমি কি লিখতে পারি যে এপি প্লাস বিপি, আর এটাকে লিখতে পারি সিআর প্লাস ডিআর, লিখলাম, ওকে। এটা লেখার পর দেখো এবার কি করেছে যে ইএস, যেহেতু প্রত্যেকটাই সমান এখানে দিয়ে দিয়েছে, দেখো যেহেতু প্রত্যেকটা সমান, তাহলে এএস প্লাস বিকিউ, দেখো এই এপির ভ্যালু আমি এখানে লিখেছি যে এপি জায়গায় এএস বসাতে পারি, বিপি জায়গায় কি লিখতে পারি, দেখো বিপি জায়গায় বিকিউ লিখতে পারি, সিআর এর জায়গায় কি লিখতে পারি সিকিউ, আর ডিআর এর জায়গায় কি লিখতে পারি ডিএস। এবার এখান থেকে এএস আর ডিএস, এএস আর ডিএসটা যদি রাখি প্লাস, তাহলে কি পড়ে থাকছে বিকিউ আর সিকিউ। এবার এএস প্লাস ডিএস, এএস প্লাস ডিএস, দেখো এএস প্লাস ডিএস, তাহলে টোটালটা কী হবে এডি। বিকিউ প্লাস সিকিউ, দেখো তো বিকিউ প্লাস সিকিউ মানে এই টোটালটা বলেছে, যেটার নাম হচ্ছে কি বিসি। তাহলে প্রমাণিত হয়ে গেল আমার এটা যে বিসি আর এডি, ডিএ বা এডি, ওকে, যেখানে এপি প্লাস সিডি, তাহলে এটাই প্রমাণ আমার।